নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে নির্বাচন কমিশন কয়েকটি খবর দিয়েছে এবং এই খবরে আপনার আমার মন খুশি হয়ে যেতে বাধ্য। যারা পরিবর্তনকামী মানুষ আছেন, যারা চান এ রাজ্যের অবস্থার পরিবর্তন হোক, তারা কিন্তু আজকে খুশি হয়ে যাবেন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে অনেক কিছু আপনারা মিস করে যেতে পারেন। নির্বাচন কমিশন নিয়ে আমাদের মনে সন্দেহ ছিল যে শেষ অবধি যতটা তারা বলছে যে যেভাবে নির্বাচন হবে, আদৌ কি সেইভাবে নির্বাচন হবে, নাকি 2011-র পর 16, 19, 21, 24-এর নির্বাচন যেভাবে গয়ঙ্গচ্ছতি করে হয়েছে, তৃণমূল নিজের মতো করে ভোট করিয়ে নিয়েছে, এবারও সেরকম ভাবে হবে না তো? অনেকের মনেই সন্দেহ ছিল, আমাদের মনেও শুরুর দিকে সন্দেহ ছিল। একেবারে সন্দেহ মুক্ত ছিল এমনটা নয়, কারণ পশ্চিমবঙ্গ, বারংবার আমি একটা কথা বলি যে পশ্চিমবঙ্গ একটা কেস স্টাডি। পশ্চিমবঙ্গের সাথে সারা ভারত গুলিয়ে দিলে হবে না। পশ্চিমবঙ্গ একটা আলাদা ব্যাপার। এখানে যারাই যখন শাসক হয়েছে তারা নিজেদের মতো করে ভোট করে নেওয়ার চেষ্টা করে সব সময়। তাই এবারের নির্বাচন সঠিকভাবে হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন খেলা হবে খেলা হবে, এবারও বললেছেন খেলা হবে, এবং এখনো তিনি নানান রকম ভাবে খেলার চেষ্টা করছেন, সে বিষয়ে পরে আসবো। কিন্তু নির্বাচন কমিশন কিভাবে সার্জিক্যাল স্ট্রাইক করছে, নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে টাইট দিচ্ছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। নির্বাচন কমিশন স্বাধীনতার পর এই প্রথমবার এমন এমন কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে যেটা নাকি একদম বলা যায় সাধারণ চলতি ভাষায় বম ব্লাস্টিং নিউজ। একেবারে বিস্ফোরক খবর আমাদেরকে নির্বাচন কমিশন দিচ্ছে। স্বাধীনতার পর কখনোই কলকাতা পুরসভাকে নির্বাচন কমিশন নিজের হাতে নিয়ে নেয়নি। পুলিশ হাতে নিয়েছে, প্রশাসন হাতে নিয়েছে, ডিএম, এসপি, বিডিওরা বদল হয়েছেন, তাদেরকে এখন নিয়ন্ত্রণ করছে নির্বাচন কমিশন। এবার কলকাতা পুরসভাও চালাবে নির্বাচন কমিশন। পুরসভার দখল নিয়ে নিল কার্যত নির্বাচন কমিশন। কলকাতা পুরসভার দখল নিয়েছে নির্বাচন কমিশন। সুমিত গুপ্ত আইএস, তাকে পুরো কমিশনার নিয়োগ করা হয়েছে এবং তিনি উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক হয়েছেন। কলকাতা পুরসভায় যিনি মেয়র আছেন তিনি তো মনে করেন যে একটা দিন এমন আসবে যখন তারা সংখ্যাগুরু হয়ে উঠবেন, একটা দিন এমন আসবে যখন পশ্চিমবঙ্গের 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবেন। বাংলাদেশেও মানুষ বাংলা ভাষায় কথা বলে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ উর্দু ভাষায় কথা বলবেন। কোন ভাষা? যে উর্দু হচ্ছে সেই ভাষা যেই ভাষায় পাকিস্তানের মানুষ কথা বলে, এবং উর্দু চাপিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের উপরেই। আজকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তো তিনি আমাদের উপরে উর্দু চাপিয়ে দেবেন। যেভাবে আকাশকে আসমান করেছেন, স্নানকে গোসল করেছেন, রামধনুকে রংধনু পাঠ্যপুস্তকে করাবার ব্যবস্থা করেছেন, সেইভাবেই আমরা একদিন উর্দু চাপিয়ে দেবেন আমাদের উপরে। সেই কলকাতা পুরসভা দখল নিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এখন থেকে ওখানে মেয়রের দাদাগিরি চলবে না, এখন সেখানে নির্বাচন কমিশনের নির্বাচনের কাজকর্ম হবে। অনেক হয়েছে এতদিন রাজনীতি, দাদাগিরি। এবার কলকাতা পুরসভায় তৃণমূলের দাদাগিরি আর চলবে না, অন্তত ভোট অবধি। তারপর তো নতুন সরকার আসবে, নতুন ব্যবস্থা হবে, সেটা তো আলাদা বিষয়। এবং আর একটা খবর দিই, সার্জিক্যাল স্ট্রাইক নম্বর 2, তিনটে সার্জিক্যাল স্ট্রাইকের খবর আমাদের কাছে ইতিমধ্যে এসে গেছে। আরও অনেক সার্জিক্যাল স্ট্রাইক হবে। 3টে সার্জিক্যাল স্ট্রাইকের খবর আজকে আপনাদেরকে দেবো। 509 জন অফিসারকে, 509 জন অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে অন্য রাজ্যে। এ রাজ্যের অফিসার এদিক ওদিক বদলি হয়েছেন, সেটা তো আপনারা জানেন। এবং আপনারা আরেকটা খবর জানেন যে সুপ্রতিম সরকার, পুলিশ, তাকে সুপ্রতিম সরকার বাবুকে তামিলনাড়ুতে নির্বাচন কমিশন বদলি করার চেষ্টা করছে, সেখানে বদলি করার নির্দেশ দিয়েছে, সেটা বিষয়ে পরে আসবো। কিন্তু আগে 509 জন অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে অন্য রাজ্যে। তার মধ্যে সিংহভাগ হচ্ছেন বাঙালি অফিসার, সিংহভাগ বাঙালি অফিসার। অন্য রাজ্যেও বদল হচ্ছে। যে সমস্ত রাজ্যে নির্বাচন হচ্ছে এসআইআর পরবর্তীকালে, যেমন আসামে নির্বাচন হবে, পন্ডিচেরিতে নির্বাচন হবে, তামিলনাড়ুতে নির্বাচন হবে, কেরলে নির্বাচন হবে, অনেক জায়গায় হবে, তো সেখানেও বদলি হচ্ছে। কিন্তু স্ট্রাইক রেটটা হচ্ছে পশ্চিমবঙ্গে 21 গুণ বেশি, 21 গুণ বেশি স্ট্রাইক রেট। এত বেশি বদলি অন্য কোনো রাজ্যের অফিসার হননি, যেটা পশ্চিমবঙ্গে হয়েছেন। এবং সবটাই হচ্ছে এই মালদা মোথাবাড়ির মতো ঘটনা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন ঘিরে ধরবে, 1 মিনিটে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। একটা কমিউনিটি রেগে যাচ্ছে, ওরা যদি রেগে যায় কন্ট্রোলের বাইরে চলে যাবে। এই যে নিয়মিত উস্কানি, তার জন্যই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। এবার 509 জন অফিসারে বদলিতেই এটা থেকে যাবে এমনটা নয়, আরও বদলি হবে। এটা যদি 1000-2000 লোকের বদলি হয়ে যায়, এ রাজ্যের যারা প্রশাসনিক বিভিন্ন পদে আছেন, তারা তো সংবিধানের শপথ নেওয়ার বদলে তারা মনে করেন তারা তৃণমূল কংগ্রেসের শপথ নিয়েছেন, তারা চটি চাটার শপথ নিয়েছেন, তারা মনে করেন
তারা যে উর্দিটা পরেন, তারা যে চেয়ারে বসে আছেন, এটা তৃণমূল কংগ্রেসের দয়ায়। আরে ভাই, আপনারা তো বেশিরভাগ মানুষ তো পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছেন, তার মধ্যে অনেকে বাম আমলে আছেন, অভ্যাস হয়ে গেছে যে যখন সরকারে থাকে তার কথা শোনা তো উচিত অবশ্যই, কিন্তু পদলেহন করার অভ্যাস হয়ে গেছে। তারা সরকারি অফিসার আর নন, তারা রাজনৈতিক দলের ক্যাডারে এক একজন পরিণত হয়েছেন, এ কথা আমরা সবাই জানি। এই দুটো সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে। 3 নম্বর সার্জিক্যাল স্ট্রাইক, তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ 832 জনের নিরাপত্তা ছাঁটাই করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা চামচা নেতা, বেলচা নেতা, তারাও দেখবেন পুলিশকে নিয়ে ঘুরে বেড়ান। একটা স্করপিও, সঙ্গে 2-4টে পুলিশ। এটা না হলে তৃণমূলের নেতা আজকাল হওয়া যায় না। তার জন্য কাউন্সিলরই হতে হবে, তার জন্য পুরসভার চেয়ারম্যান হতে হবে, তার জন্য কোথাও মেয়র হতে হবে, এরকম ব্যাপারটা নয়। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদে আছেন, জেলার পদে, তারাও এখন পুলিশ নিয়ে ঘুরে বেড়ান। একটা স্করপিও, একটা পুলিশ। আবার অনেকে স্করপিওর থেকেও ভালো ভালো টেসইউভি কি সব বলে, সেই সমস্ত গাড়ি আছে। আমরা তো জীবনে এখনো এসইউভি কিনতে পারিনি, এতদিন সাংবাদিকতা করে, এতদিন ইউটিউব করায় আমরা সচ্ছলভাবে আছি, কিন্তু তারপর আমরা পারিনি। এরা পেরেছেন কারণ এরা দুর্নীতি করেন, এরা পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছেন। তৃণমূলের বিভিন্ন যুবর দায়িত্বে আছে, কিন্তু সব হয়ে গেছে ব্যবসায়ী। 2011-র আগে যারা বিড়ি টানতো দুবার করে, নিভিয়ে দুবার বিড়ি খেত, তারা এখন বড় বড় অনেক কিছু করছে আর কি, বুঝতে পেরেছেন তো? ক্লাসিক কি সব আছে। তাদের রোজগারের পথ কি? 2011 আগে তারা ভিখারি ছিল, আর এখন তারা সব এক একটা, কেউ আবার লুকিয়ে মার্সিডিজও চড়ে। সামনে আপনাকে দেখানোর যে স্করপিও চড়ে, অনেকের আবার মার্সিডিজ, অডি, BMW এসবও আছে। এরা করেছে এই তৃণমূলের সময় করে, কমে কাটমানি জুচ্চুরি করেই তো এইসব করেছে। তো এইসব জোচ্চোরদের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের একেবারে স্পষ্ট বক্তব্য, যাদের লাইফ থ্রেট নেই, পুলিশকে তারা ব্যবহার করছেন যারা স্ট্যাটাস সিম্বল হিসেবে, যাদের কোনো রকম লাইফ থ্রেট নেই, পুলিশ তো নিরাপত্তার জন্য। কিন্তু পুলিশ তো আজকে সাধারণ মানুষের নিরাপত্তা দিচ্ছে কি? পুলিশ আজকে নিরাপত্তা দিচ্ছে কিসে? এইসব চোরদের, তৃণমূলের চটি চাটাদের, যাদের নিরাপত্তা পাওয়ার কথা নয়, যাদের উপরে কোনো লাইফ থ্রেট নেই। তো যারা ওই বাহাদুরি দেখানোর জন্য, যারা ওই স্ট্যাটাস সিম্বল হিসেবে পুলিশকে ব্যবহার করছেন, এই সব আর চলবে না। এটা একেবারে নির্বাচন কমিশনের সার্জিক্যাল স্ট্রাইক। সাধারণ মানুষের মতন করে ঘুরতে হবে। সাধারণ মানুষ যেভাবে নর্মালি যায় সেভাবে যেতে হবে। প্রয়োজনে বাউন্সার রাখুক, পুলিশ নিয়ে ঘুরবে কেন? পুলিশের বেতন হয়তো জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য, পুলিশের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়। আর জনগণের ট্যাক্সের টাকা মেরে তৃণমূল কংগ্রেস খাচ্ছে, রাস্তা বালি সিন্ডিকেট করছে, ড্রেন তৈরি হচ্ছে, সেখান থেকে কাটমানি খাচ্ছে, আলো লাগানো হচ্ছে, বাল্ব লাগানো হচ্ছে, সেখান থেকে কাটমানি খাচ্ছে, খাক। কিন্তু জনগণের ট্যাক্সের টাকা, জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য যে পুলিশ, সেটা ব্যবহার করবে কেন? নির্বাচন কমিশন একেবারে বন্ধ করে দিয়েছে। 3টে সার্জিক্যাল স্ট্রাইক। তার মধ্যে আপনারা জানেন যে সুপ্রতিম সরকার, তাকে তামিলনাড়ুতে পাঠানোর নির্দেশ এসে গেছে নির্বাচন কমিশনের কাছ থেকে, কিন্তু তিনি বলছেন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আমার মেডিকেল ইমার্জেন্সি আছে। মেডিকেল ইমার্জেন্সির বাহানা দেখিয়ে তিনি তার ট্রান্সফারকে আটকাতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা যখন ক্ষমতায় আসবো তখন ব্যাপারগুলো দেখে নেব। এটা ঠিক নির্বাচন কমিশন এখন যতদিন আওতায় আছে ততদিনই এগুলো হচ্ছে। তারপর যে সরকার আসবে তারাই সব ঠিক করবে, নতুন করে আবার ডিউটি বদল হবে, কে কোথায় ট্রান্সফার হবে সেটা ঠিক করবে। কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করবেন না, কারণ নির্বাচন কমিশন একেবারে ঠিক করে নিয়েছে সুস্থভাবে ভোট হবে। আর সুস্থভাবে ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায় যে থাকবেন না সেটা আমরা সকলেই জেনে গেছি। কারণ যে পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায় অরাজকতা সৃষ্টি করেছেন বিগত 15টা বছরে, এখনো যে পরিমাণ তিনি ভয় দেখিয়ে যাচ্ছেন, নাটক করে যাচ্ছেন, তাতে মানুষের আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো বিন্দুমাত্র সিম্প্যাথি নেই। আর আপনারা তো জানেন, ভোট এলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নতুন নাটক হয়। কখনো পা ভাঙার নাটক, কখনো হেলিকপ্টার থেকে পড়ে যাওয়ার নাটক, কখনো হেলিকপ্টার বা বিমান আকাশে ঘুরে বেড়াচ্ছেন, নানান রকম নাটক ফাঁদেন। এখন অবধি তিনি কোনো নাটক খুঁজে পাচ্ছেন না, কি ভেঙে দেবেন, কি করবেন, এসব খুঁজে পাচ্ছেন না। একটা নতুন নাটক তিনি ফাঁদার আবার চেষ্টা শুরু করেছেন, সেটা হচ্ছে লাইফ থ্রেট, মানে ভিকটিম কার্ড। অমিত শাহ এসেছিলেন, তিনিও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ভিকটিম কার্ড প্লে করেন। তিনি আবার সেই জিনিসটা শুরু করেছেন, আবার ভিকটিম কার্ড। এই যে যেদিন আপনাদের সামনে এই খবরটা প্রতিবেদন প্রকাশ করছি, 4 তারিখ, এই 4 তারিখ এপ্রিল মাসের, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে একটা নির্দেশ দিয়েছেন। তার হেলিকপ্টারের সামনে নাকি একটা রহস্যজনক ড্রোন চলে এসেছে, তার হেলিকপ্টারের সামনে রহস্যজনক ড্রোন চলে এসেছে। এখন কারা এটা করেছে চিহ্নিত করতে হবে, পুলিশকে নির্দেশ দিয়েছেন। আচ্ছা ভাই, ওই যে
তিনি তো ছিলেন কপ্টারের মধ্যে, হেলিকপ্টারের মধ্যে। আমরা যারা বসেছি বা যারা বসেছেন বা যারা বসেন, উনি মোটামুটি হেলিকপ্টার সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন যে একটা যে হেলিকপ্টারের ভিতরে বসলে কাঁচ দিয়ে বাইরে দেখা যায়। হেলিকপ্টারের সামনে যদি কোনো ড্রোন চলে আসে সেটা মমতা জানবেন কি করে? সেটা তো পাইলট জানতে পারেন। আর হেলিকপ্টারের সামনে ড্রোন চলে এসেছে, তার ছবি উঠলো না? আজকাল আমাদের সাধারণ গাড়িতেও ড্যাশ ক্যাম লাগানো থাকে। আমরা যেটা দৈনন্দিন গাড়ি ব্যবহার করি তাতে ড্যাশ ক্যাম থাকে, সবাই জানে। তো হেলিকপ্টারের সামনে যে ড্রোনটা চলে এসেছে তার ছবিটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ থ্রেট হবে আর সেটা ছবি উঠবে না? তিনি যে একটা নাটক করেছিলেন 2021-এর সময়, একটা পোল, বিরুলিয়া বাজারের সামনে যে পোলটা ছিল সেই পোলে তার গাড়ি ধাক্কা মেরে দিয়েছে এবং সেটা নিয়ে তার তদন্ত আজ অবধি হয়নি, কোনো তদন্ত হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেছিলেন, মাথা ফেটে গেছিল, তারও তদন্ত রিপোর্ট আমরা আজ অবধি কী হয়েছে আমরা জানতে পারিনি, কে তাকে ঠেলে দিয়েছিল। তো এবারও তার যে ড্রোন সামনে চলে এসেছে সেই ছবি কোথায়, সেই রিপোর্ট কোথায়? কেউ কিছু মৌখিক বলে দেবে এটা তো হতে পারে না। হ্যাঁ, এটা ঠিক যে আমরা মৌখিক কিছু বলি তারপরেই পুলিশ তদন্ত করে, কিন্তু তদন্ত হওয়া দরকার। অবশ্যই যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তদন্ত হওয়া দরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাচ্ছেন সেখানে ড্রোন কে উড়াবে? যদি তার সভার আশেপাশে এই ঘটনাটা হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসেরই কেউ ড্রোনটা উড়াচ্ছিল, কারণ পুলিশ কাকে পারমিশন দিল ওখানে ড্রোনটা উড়ানো? নিশ্চয়ই দল ছাড়া অন্য কাউকে দেবে না। আর যদি অনেক উঁচুতে হয়, ড্রোন কিন্তু অনেক উঁচুতে উড়তে পারে না, ড্রোন 400-500 মিটার অব্দি উঠতে পারে, তার উপরে উঠতে পারে না। ফলে এইটা যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার লাইভ থ্রেটের নাটক ফাঁদছেন, একটা কিছু ফাঁদছেন, এরপরে দেখা যাবে তার হেলিকপ্টার এদিক ওদিক হয়ে গেল কিছুটা, হ্যাঁ, এরকম একটা আমরা কিন্তু আশঙ্কা করছি যে ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার নিয়ে কিছু করতে পারেন। কারণ এর আগেও আমরা দেখেছি 2024-এর নির্বাচনের সময় সম্ভবত হেলিকপ্টার থেকে হেলিকপ্টারে একটা ল্যান্ডিং যেটা হয়েছিল, ল্যান্ডিংটা একটু ঠিকঠাকভাবে হয়নি, মানে যতটা সফট ল্যান্ডিং হওয়ার কথা ছিল সেটা নাকি হয়নি, একটু হার্শ ল্যান্ডিং হয়েছিল, মানে একটু ধপ করে ল্যান্ডিংটা হয়েছিল আর কি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার পা ভাঙার নাটক শুরু করেছিলেন, যদিও সেই নাটক জনগণ খায়নি, সেই কারণে তিনি ওই নাটকটা করতে পারেননি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় ওইটা শুরু করেছেন, আবার একটা টেস্টিং করছেন, দেখি এবার একটু খাই কিনা। এই যে লাইভ থ্রেটের নাটক, হেলিকপ্টার থেকে বারংবার হেলিকপ্টার নিয়ে যে নাটক করছেন, এটা মানুষ আর খাচ্ছে কি? আপনাদের কাছে আমার প্রশ্ন দর্শক, কিছুদিন আগে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান, যদিও সেটা কাকতালীয় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান ল্যান্ড করতে কলকাতায় অসুবিধে হয়েছে, তখন এখানে বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই জন্য এটা খুব নর্মাল ব্যাপার। কিন্তু কপ্টারের ক্ষেত্রে ডিজিসি এর কিন্তু নিয়ন্ত্রণ অতটা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার ভাড়া করেছেন, ওই হেলিকপ্টার কোথায় যাবে না যাবে এটা তো সবটাই ঠিক করবেন যে সংস্থার সাথে তিনি চুক্তি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঠিক করবেন। ফলে কি নাটক তিনি করবেন আমরা জানি না। আর তিনি যে নাটকই করুন মানুষ আর খাচ্ছে না, কারণ মানুষ বুঝে গেছে যে মালদা মুর্শিদাবাদে আবার যেভাবে তিনি ভয় দেখানোর রাজনীতি শুরু করেছেন, ভয়ের রাজনীতি, সেটা কিন্তু মানুষ আর নিচ্ছে না। আপনারা জানেন যে সুজাপুর কালিয়াচকে মোট 427 জনের নাম বাদ গিয়েছিল এবং সবটাই হচ্ছে সেলামপুর 1 নম্বর পঞ্চায়েতে, একই বুথে 427 জনের নাম বাদ গেছে। এরপর তারা আন্দোলন করেছে, বাঁশের খুঁটি, টায়ার, কাঁচের বোতল এই সমস্ত জানিয়ে তারা এই সমস্ত জ্বালিয়ে তারা একেবারে হুমকি দিতে শুরু করেছে। তারপর মোফাক্কুরুল ইসলাম এবং একরামুল বাগানি সহ 40 জনের মতন মানুষ এখন অবধি গ্রেপ্তার হয়ে গেছে। তাই এই তদন্তটা চলছে, এই তদন্তের বিষয়ে আমি কিছু বলবো না, কিন্তু সেদিনকে যেভাবে সাংবাদিকদেরকে উপরে আক্রমণ হয়েছে, যেভাবে জুডিশিয়াল অফিসারদের উপরে আক্রমণ হয়েছে, এটা আমরা সবাই দেখেছি। এবং এটা হলো কেন কখনো ভেবে দেখেছেন? যেটা আমি বারংবার বলি, মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত উস্কানিমূলক মন্তব্য করছেন, বলছেন 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। তার আগে বলেছেন যে রমজানের সময় তারা জমায়েত হয়, তাদের একটা ক্ষোভ বিক্ষোভ হয়, তারা ক্ষোভ বিক্ষোভ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ইশারা করছেন, করে যাও। আর যে মোফাক্কুরুলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সামনে চলে এসেছে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কুলুপ, কোনো কথা বলছেন না। মোফাক্কুরুল তৃণমূল কংগ্রেসের যে এজেন্ট ছিল, এটা নিয়ে কি আজকে প্রশ্ন উঠবে না বলুন তো? কয়েকদিন আগে পর্যন্ত দীপক ব্যাপারী, তৃণমূলের কয়েকজন মিলে কলকাতা প্রেস ক্লাবে আমরা দেখলাম যে তারা প্রেস মিট করেছেন। প্রেস মিট করা অন্যায় নয়, ভালো করেছেন, তারা যে দলকে সমর্থন করেন সে দলের হয়ে প্রেস মিট করেছেন, কিন্তু তার সঙ্গে এই যে মোফাক্কুরুলে জড়িয়ে যাওয়া, অর্থাৎ বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসেবে মোফাক্কুরুল কাজ করছে। তৃণমূল কংগ্রেসে অনেকেই আছেন তারা একটু র্যাডিক্যাল মানুষ, একটু ধর্মান্ধ টাইপের মানুষ,
এরা তৃণমূল কংগ্রেসের যে হিডেন এজেন্ডা, বিভাজনের রাজনীতির হিডেন এজেন্ডা, এরা এটা নিয়েই ব্যস্ত থাকেন সারাক্ষণ। তার মধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আছেন, তার মধ্যে ববি হাকিমরা আছেন, তারা মাঝে মধ্যেই নানান রকমের উস্কানিমূলক মন্তব্য করেন। মোফাক্করুল ওই মাপের না হলেও মোফাক্করুল এই তৃণমূল কংগ্রেসের হিডেন এজেন্ডাগুলো ইমপ্লিমেন্ট করে। 5 বছর আগে নো ভোট টু বিজেপি 2021-এর যে ক্যাম্পেইনটা হয়েছিল, যিনি সেই ক্যাম্পেইনটা চালিয়েছিলেন, আজকে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদ হয়ে গেছেন। মোফাক্কেরুলও যে কাজগুলো করছে অদূর ভবিষ্যতে আপনারা মিলিয়ে নেবেন। এই মোফাক্কেরুল তৃণমূলে সরাসরি, আরও এখন তো লুকিয়ে লুকিয়ে তৃণমূলটা করছে, এরপর প্রকাশ্যে তাকে তৃণমূল কংগ্রেস করতে দেখবেন। কালিয়াচক, সুজাপুর, মালদা, মুর্শিদাবাদ, মোথাবাড়ি, এই যে বড় একটা অঞ্চল, মালদা মুর্শিদাবাদের যে অঞ্চল, এই অঞ্চলটা আজকে দেশের নিরাপত্তার জন্য একটা থ্রেটে পরিণত হয়েছে। এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ মানুষ এখানে বসবাস করছেন। এখন কয়েক বছর ধরে টানা অনুপ্রবেশের ফলে এখানকার ডেমোগ্রাফি বদলে গেছে। আর সেই কারণেই বাংলাদেশ লাগোয়া এই অঞ্চলটা এখন রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা থ্রেট হয়ে গেছে, ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট হয়ে গেছে। বারংবার অজিত ডোভাল এখানে এসেছেন। অজিত ডোভাল তো আর সাধারণ কোনো গোয়েন্দা নন, দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তিনি সেখানেই যান বা সেখানেই মনোনিবেশ করেন, যেটা দেশের একটা বড় থ্রেট হতে যাচ্ছে, বড় দেশের জন্য নিরাপত্তার জন্য হুমকি হতে যাচ্ছে। ফলে এই জায়গার গুরুত্ব আপনাদেরকে বুঝতে হবে। তিনি জানতেন যে এই ধরনের জিনিস হয়েছে, অনেকটা আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু রাজ্যের যে প্রশাসনে থাকে তারা যদি কন্ট্রোল না করে, তারা যদি নিয়ন্ত্রণ না করে, বরং তাদের একটা অংশ যদি ক্রমাগত ইন্ধন দেয় বলে যদি অভিযোগ উঠতে শুরু করে, তাহলে এই ধরনের ঘটনা আটকানো সত্যি খুব মুশকিল। এই বিভাজনের রাজনীতি করেই মমতা বন্দ্যোপাধ্যায় টিকে থাকতে চান। সিএর আন্দোলনের সময় দেখেছেন এনআরসি বলে কিভাবে সেখানে গন্ডগোল পাকানো হয়েছে। ওয়াকফের আন্দোলনের সময় দেখেছেন আপনারা কিভাবে ওখানে গন্ডগোল পাকানো হয়েছে। সেই গন্ডগোল ভোটের সময়ও নিয়মিত হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই অঞ্চলটাকে একটা পশ্চিমবঙ্গের কাশ্মীর বানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই অঞ্চলটা মনে করেন কেউ কেউ লেয়ারি হয়ে উঠেছে। ওই ধুরন্ধর সিনেমা দেখেছেন না, লেয়ারি, নিজের মতো করে চলে, কারো কথা কেউ শুনবে না, দেশে আইন প্রশাসন মানবে না। এই যে মোফাক্করুলের একটা স্টাইল মারার জন্য আর কি আমরা যখন দেখলাম মোফাক্করুল ইসলাম গাড়ির উপর উঠে চল বলছে, আয় ডিএম, আয় এসপি, কে আছো, হুমকি দিচ্ছে। এনআইএ এবার ভরে দেবে, এনআইএ যখন হাতে নেবে না ভরে দেবে, এবং তার জন্যই তো সিআইডিকে দিয়ে তুলিয়ে নেওয়া হয়েছে মোফাক্করুলকে। এখন সিআইডিকে আগে ভাগে সিআইডিকে দিয়ে তুলিয়ে নিয়ে কি মোফাক্করুলকে বোঝানো চলছে যে এনআইএ জিজ্ঞাসাবাদ কি কি করলে কি কি বলতে হবে, কার কার নাম বলা যাবে না, এগুলো কি ব্রেন ওয়াশিং চলছে? আমরা জানি না। এনআইএ এর উত্তর দেবে, পুলিশের উত্তর দেবে, নির্বাচন কমিশনের উত্তর দেবে, যাদের উত্তর দেওয়ার কথা ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেসের উত্তর দেবে। কিন্তু মানুষের এটা আশঙ্কা, বলা বলি করছে, সবাই নেটে আলোচনা করছে এটা নিয়ে, যে সিআইডিকে আগে ভাগে তুলে নিয়েছে। তার কারণ ক্রেডিট না, এক হচ্ছে ক্রেডিট নেওয়ার জন্য, আর দ্বিতীয় হচ্ছে মোফাক্করুলকে বোঝানো চলছে, ইকরামুল বাগানিদের বোঝানো চলছে, যাদেরকে ধরা হয়েছে বোঝানো চলছে যে কি বলতে হবে না বলতে হবে, এমন এটা কিন্তু আলোচনা হচ্ছে এমনটা। তো আজকে এত শত হয়ে গেছে, তারপর নির্বাচন কমিশনকে বিষয়টার উপরে হস্তক্ষেপ করতে হয়েছে, এনআইএ তদন্ত হয়েছে, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। কিন্তু ভেবে দেখুন তো আমরা কোন রাজ্যে বসবাস করছি, যেখানে জাজ যারা একেবারে পুলিশের উর্দি নামিয়ে দিতে পারে, পুলিশকে সাসপেন্ড করে দিতে পারে, জাজের প্রভূত ক্ষমতা। এবং এই যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটা যা নির্দেশ হবে, সেই নির্দেশ যদি কোনো জুডিশিয়াল অফিসার যেটা নির্দেশ দেবে সেটা সুপ্রিম কোর্টের মান্যতা দিতে হবে, সুপ্রিম কোর্টের মতো, মানে তার মান্যতা হচ্ছে সুপ্রিম কোর্টের মর্যাদার বরাবর। তাহলে ভাবুন, এটা তো সরাসরি সুপ্রিম কোর্টের উপরে আঘাত, দেশের জুডিশিয়ারির উপরে আঘাত। এটা তো জুডিশিয়ারিকে আরও শক্ত হাতে এটাকে দমন করতে হতো, এটাকে নিয়ন্ত্রণ করতে হতো। আর কবে আর কবে আর কবে এই ব্যবস্থার পরিবর্তনটা হবে? কতদিন আমরা সহ্য করব? এবং সুপ্রিম কোর্টেরও কি মানে কানের মধ্যে সুপ্রিম কোর্টের ঘুম ভাঙছে না? সুপ্রিম কোর্টের কানের মধ্যে কি তেল যায়নি? সুপ্রিম কোর্ট বুঝতে পারছে না? দিল্লি অনেক দূরে বলে তারা বাংলার বিষয়গুলোকে বুঝতে পারছে না যে আসলে এ রাজ্যে চলছেটা কি? কবে বুঝবে আর সুপ্রিম কোর্ট? এখনো যদি না বোঝে তাহলে বলার কিচ্ছু নেই, অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে বন্ধু। ভোটটা ঠিকভাবে করতে হবে। আজকে দেখুন না, যখন এই প্রতিবেদনটা প্রকাশ করছি আপনাদের সামনে, তখন তৃণমূল কংগ্রেসের এক নেতা বলছেন ভোটের পরে স্টিম রোলার চালিয়ে দেবেন, আরেক নেতা বলছেন যে বাড়িতে ছানা বড়া রসগোল্লা পাঠিয়ে দেবেন। ছানা বড়া রসগোল্লা মানে মিষ্টি নয়, বুঝতে হবে এটা কি, ওই যে গুড় বাতাসা, চড়াম চড়াম, পাচনের লাঠি,
ওরকমই রূপক অর্থ, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে এরকমই রূপক অর্থে। ছানা বড়া মানে হচ্ছে ওই যে যেটা ছুঁড়ে মারা হয় না, তারপর দুম করে ওঠে, পেটো বলে যাকে, এই পেটো পাঠিয়ে দেবে বলছে এরা, ভয় দেখাচ্ছে। কেউ স্টিম রোলার চালিয়ে দেবে বলছে, আর কেউ বলছে ছানা বড়া পাঠিয়ে দেবো। সিপিএম এর সময় থান কাপড় পাঠানো হতো, তারই এগুলো হচ্ছে আধুনিক সংস্করণ। 2021 ভোটের পর তো আমরা দেখেছি, গণনার পর 2রা মের পর কিভাবে বাড়িঘরদোর ভাঙচুর হয়েছে, কিভাবে হাজার হাজার মানুষ পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, এখনো অনেকে ফিরে আসতে পারেননি। আমারই পরিচিত প্রতিষ্ঠিত এক সাংবাদিক পরিবার, ব্যবসায়ী পরিবার, তারা এখনো ফিরে আসতে পারেনি রাজ্যে। লুকিয়ে লুকিয়ে তাদের আসতে হয়, আসলেই 2-3 দিন পর তৃণমূল বাড়িতে চলে আসে, কি হয়েছে, কি ব্যাপার, আপনারা ফিরে এসেছেন কেন? এখনো সেই জিনিস চলছে। আমরা এই ব্যবস্থার পরিবর্তন কবে দেখব, আর কবে দেখব এই ব্যবস্থার পরিবর্তন? এই ব্যবস্থার পরিবর্তন শুধুমাত্র দর্শক জনগণ আপনারাই করতে পারেন। আপনাদের এক একটা ভোট হচ্ছে মূল্যবান। ভোট টেপার সময় এই সমস্ত কথাগুলো মাথায় রাখবেন। আপনাদের যার সন্তান বড় হচ্ছে, বাবা মা বৃদ্ধ হচ্ছে, আপনাদের ভবিষ্যৎ আছে, নিজেদের ভবিষ্যতের কথা ভেবে ভোটটা দেবেন এবার। এটা খুব জরুরি, কারণ একটা এমার্জেন্সির মতন পরিবেশ, জরুরি অবস্থা, একেবারে ঘোষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি অবস্থা লাগু করে রেখেছেন। আজকে দেখুন, অধীর রঞ্জন চৌধুরী, ওনার মতন বর্ষিয়ান আর কে আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অধীর চৌধুরীর মতো বর্ষিয়ান নেতা কে আছে? হতে পারে তিনি কংগ্রেস করতে পারেন, তাকেও বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে শুভেন্দু অধিকারের উপরে ক্ষোভ থাকতে পারে, তিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। যে কোনো মানুষ যে কোনো রাজনৈতিক দলে যেতেই পারেন, অন্যায়ের কিছু নেই। শুভেন্দুবাবু বিজেপিতে এসে তিনি বিজেপির হাল ধরেছেন, বিজেপি কর্মীদের মন উজ্জীবিত করেছেন, কিন্তু অধীর চৌধুরী তো কংগ্রেসটাই করতেন, কংগ্রেসেই আছেন। তার বিরুদ্ধে কিসের ক্ষোভ তৃণমূল কংগ্রেসের? কাউকে প্রচার করতে দেওয়া যাবে না এই রাজ্যে? কতদিন চলবে এরকম? আজকে দুবরাজপুরে বিজেপির নেতা, প্রার্থী, বিধায়কও বটে ওখানকার, অনুপ সাহা, তাকে মারধর করা হচ্ছে, লুঙ্গি বাহিনী ঘিরে ধরছে। লুঙ্গি বাহিনী বিজেপিকে ঘিরে ধরছে, লুঙ্গি বাহিনী কংগ্রেসকে ঘিরে ধরছে, সিপিএমকে একটু ধরছে না, সিপিএম এর প্রতি আবার ভাব ভালোবাসা আছে। তো লুঙ্গি বাহিনীর এই তাণ্ডবটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার, এবং নির্বাচন কমিশন এই যে সার্জিক্যাল স্ট্রাইক দিচ্ছে, আরো কড়া সার্জিক্যাল স্ট্রাইক দিতে হবে, তবে গিয়ে এ রাজ্যে পরিবর্তন আনা যাবে, তবে গিয়ে এ রাজ্যে ফেয়ার ভোট হবে। আজকে তৃণমূল কংগ্রেস বলছে স্পাই ক্যাম্প লাগিয়ে নেবে, স্পাই ক্যাম্প লাগাবার কথা বলা হচ্ছে। আমি আজ তাক বাংলায় আজকে ইন্টারভিউ দিয়েছি, সেখানেও দেখছিলাম তারা বলছিলেন এই স্পাই ক্যামের কথা। তৃণমূল কংগ্রেস এখন ক্যামেরা ট্যামেরা লাগিয়ে রাখবে, বলছে কে কোথায় ভোট দেবে সেটা তারা খতিয়ে দেখবে। আগে ওই যে কে কোথায় ভোট দেয়, তৃণমূল কংগ্রেসের ওখানে, তৃণমূল কংগ্রেসের যে সিম্বল যেখানে থাকে ইভিএমে, সেখানে আতর, সেন্ট এইসব লাগিয়ে দেওয়া হতো। কারো আঙুলে গন্ধ না পেলেই তাকে একদম ভালো করে আচ্ছা করে বাটাম, আর গন্ধ পেলে তো ছেড়ে দিচ্ছে। তো এই সব গ্রামে গঞ্জে এখনো চলছে, এটা সিপিএম আমলের ফর্মুলা ছিল, এটা সেটা এখনো চলছে। বিরোধী যেখানে ভোট দেওয়া হয় সেখানে স্টিকার লাগিয়ে দেওয়া হয়, ওই বোতামগুলো নষ্ট করে দেওয়া হয়। কেন? আমরা কি এর জন্য 2011-তে পরিবর্তন এনেছিলাম? এই দিন দেখব বলে পরিবর্তন এনেছিলাম? আজকে এর বিচার করার দায়িত্ব জনগণ আপনাদের উপরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, এবং ভোটটা দেবেন। ভোটটা দেওয়া খুব জরুরি, এবং ভেবেচিন্তে ভোট দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে। এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন, এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিয়ে আপনারা দ্রুত নোটিফিকেশন পেলে এই ধরনের খবরগুলো দেখতে পাবেন। এবং যদি আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের এই লড়াইয়ের সঙ্গী হতে চান, সেটাও আপনারা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।